পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এ কোন যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত, নিগৃহীত করত। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড়লোক বানানোর জন্য হয় নাই। জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই। জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। 5ই আগস্টের পূর্বের দিকে যান, পায়ে স্যান্ডেল ছিল না, হাতে মোবাইল ছিল না, গায়ে জামা কাপড় ছিল না। এখন বিশাল বিশাল পোশাকাদি গাড়ি ঘোড়া নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন কোন জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন এবং অনৈতিকতা কোথায় কোথায় করেছেন। বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা ঘাটে, এমনকি পার্কিং এ, এমনকি ছোট্ট একটা ভ্যান গাড়িতে পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায়ভাবে 1 গ্রুপ 2 গ্রুপ 3 গ্রুপ চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজিকে কেউ একনলেজ করে রাজনীতি করবে, সেটার নাম কোনো সঠিক রাজনীতি হতে পারে না। না না, 1 পয়সার চাঁদা বাংলাদেশের কোন নাগরিক কোন জায়গায় দিবেন না, এই শপথ নিতে হবে। কোন জায়গায় চাঁদা দিব না, চাঁদাবাজদেরকে স্থান দিব না। চাঁদাবাজ আমার আপন ভাই হলেও তার সাথে সখ্যতা রাখবো না, কোন প্রকার অন্যায়ের সাথে আপোষ করব না। এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না, তেমনি আপনি রাজনীতি করার অধিকার রাখেন না। পাথর মেরে মানুষের উপরে বিভৎস হত্যা, এটা কোনো বাংলাদেশের শিষ্টাচার, রাজনীতির শিষ্টাচার হতে পারে না। আমরা দেখেছি লগি বৈঠার সেই হুকুমদাতা শেখ হাসিনার নির্দেশে 2006 সালে 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষের উপরে হত্যা করা হয়েছে, নৃত্য করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করেছিলাম গত 16 বছর। আজ আবার বিএনপির নাম করে একটি দলের কিছু সদস্য তারা আজকের চাঁদাবাজির নাম করে চাঁদা তোলার জন্য মানুষের উপরে হত্যার লেলি খেলায় মেতে উঠেছে। এটা কোনো রাজনৈতিকভাবে মেনে নেওয়ার যেমন স্থান নেই, বাংলাদেশের সমাজনীতিতে, রাজনীতিতে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। যে দলেরই হন, যে মতেরই হন, যে আদর্শের হন, প্রতিপক্ষ কোনো ব্যক্তিকে ঘায়েল করতে গিয়ে পাথর দিয়ে তারপরে তার উপরে নৃত্য করে হত্যা করা, এটা চরম বিভৎস একটি রাজনৈতিক নমুনা ছাড়া আর কিছুই হতে পারে না। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন মিটফোর্ডের সামনে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে তার উপরে অমানসিক নির্যাতন করে যুব দলের কয়েকজন সদস্য সেখানে দিবালোকে প্রকাশ্যের সামনে তার উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, যেটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে কাঁদিয়েছে। এবং এই বিভৎস চিত্র দেখে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল আজকের ফুঁসে উঠেছে। দল যত বড়ই হোক, সংগঠন যত বড়ই হোক, পাগড়ি মাথায় দিয়ে রাজনীতি করুক, কিংবা ইসলামী দল নাম দিয়ে রাজনীতি করুক, কিংবা জেনারেল অন্য কোনো দলের রাজনীতি করুক, মানুষকে হত্যা করা, মানুষের উপরে নৃত্য করা, মানুষের লাশের উপরে তারপরে বর্বরচিত কর্মকাণ্ড করা, এটা কোনো আদর্শবান রাজনীতির চরিত্র হতে পারে না। 5ই আগস্টের জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য। জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড়লোক বানানোর জন্য হয় নাই। জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই। জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। কিন্তু আজকের কিছু কিছু ব্যক্তি আজকের বড় বড় রাজনৈতিক দলগুলোর নাম ব্যবহার করে তারপরে সেই জায়গায় এই ধরনের অপকর্ম করে আজকের রাজনীতিকে কলুষিত করছে, যেটার বিরুদ্ধে পূর্বেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশের কত বড় জাহিলিয়াত একটি দেশ এখন চলছে, যেই মুহূর্তে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে, সেই মুহূর্তে একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে, আজকে তাকে ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে করতে না দিয়ে উল্টো তাকে পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এ কোন যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত, নিগৃহীত করত, সেই সময় যেভাবে ইসলাম আসার পূর্বে তখন যেভাবে বিভৎস একটি মক্কা মদিনা সহ পৃথিবী ছিল, সেরকম একটি পৃথিবীকে আজও দেখতে হবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। আমি এটাকে কোনো ব্যবসা মনে করি না। চাকরি করেন, টাকা ইনকাম করেন, নৈতিকতার মাধ্যমে রাজনীতি করেন, মানুষের কাছে চাঁদা উঠানো, দোকান ব্যবসা বাণিজ্য থেকে চাঁদা উঠানো, রাস্তাঘাটে পার্কিং এর নামে চাঁদা উঠানো, হোটেল রেস্তোরাঁয় চাঁদা উঠানো, এটা কোনো রাজনীতির চরিত্র হতে পারে না। সে যেভাবে হোক না কেন, চাঁদা দিয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করব, এটা কেমন রাজনীতি? রাজনীতি হবে স্বচ্ছ, রাজনীতি হবে একেবারে স্পষ্ট, রাজনীতি হবে জনকল্যাণে, রাজনীতি হবে নিজ পকেট থেকে। রাজনীতিতে আমাদের ভুল থাকবে,
কিন্তু সেই ভুল এই ভুল করলে হবে না, যেই ভুলের প্রত্যেকটি জায়গায় জনগণের রক্ত চুষে চুষে খাওয়া ভুল, সেই ভুল করলে রাজনীতিতে টিকে থাকা যায় না। প্রিয় ভাইরা আমার, হৃদয়ে কাঁদিয়েছে কতগুলো দালালদের কারণে বাংলাদেশ আজকে নিমজ্জিত হচ্ছে। আজকের এই বাংলাদেশ কোন পথে যাচ্ছে, সেই দালালদের কারণে আমরা এখন হুঁশ হারিয়ে ফেলেছি। এরা আবার নাম বিক্রি করে করে 5ই আগস্টের পূর্বে যারা বাংলাদেশের কোনো কাজে ছিল না, যারা বাংলাদেশের কোনো আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়নি, জুলাই বিপ্লবের জন্য যাদের বিন্দুমাত্র অবদান নেই, সেই সকল দালালরা এখন এসে বিভিন্ন পার্টির মধ্যে ঢুকে প্রবেশ করে তারপরে তারা এখন দেশটাকে ধ্বংস করতে চায়। বিএনপির নেতৃত্ববৃন্দকে অনুরোধ করব, আপনারা 4000 মানুষকে বহিষ্কার করেছেন, আপনাদের এই বহিষ্কারের মধ্য দিয়ে দলের নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই 4000 মানুষকে প্রশাসনের কাছে নিজ দায়িত্বে অন্তর করুন, তাদেরকে সেখানে পাঠিয়ে দিন, বিচার নিশ্চিত করুন। আপনি শুধু বহিষ্কার করার মধ্য দিয়ে আপনার দায়বদ্ধতা শেষ হবে না। এই বহিষ্কার আওয়ামী লীগ করতো, একটা ঘটনা ঘটলে বলতো আমরা এটা জানি না, আমরা এটা চিনি না, সে আমার কেউ না। এগুলো দিয়ে দায় পাওয়া যাবে না, মুক্তি হওয়া যাবে না। বাংলার মানুষ আগামী দিনের কি বাংলাদেশ দেখবে সেটা নিশ্চিত করার দায়িত্ব যদি নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনাদেরকে জনগণ যেভাবে মনে করছেন সেভাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। কথাগুলো আপনাদের কাছে কষ্টের লাগবে, কারণ আপনারা এই কাজগুলোর মধ্যে ইনভলভ কেউ না কেউ কোনো না কোনো উপায়ে হয়ে যাচ্ছেন। মনে করছেন এই ইনভলভমেন্টের পক্ষে কেউ কথা বললেই সে আপনার লোক না, বরং আপনার দলের ক্ষতি করছে। বাংলাদেশের যেই মানুষটা চিতিয়ে বুকুচু করে এই মুহূর্তে আপনার দোষ ধরে দিচ্ছে, বিএনপির নেতাকর্মীদেরকে সতর্ক করছে, তারাই প্রকৃত আপনার বন্ধু। আর যারা আপনার সাথে দালালি করছে এরা কেউ আপনার বন্ধু না। আমি তো কাউকে চিনি না যারা এই খুন খারাপি হত্যা সন্ত্রাস, তারপরে বিভিন্ন জায়গায় দলবাজি করছে, বাণিজ্য করছে, চাঁদা উঠাচ্ছে। এই চাঁদাবাজ মানুষগুলোকে আমি গত 16 বছর কোনো ভালো অ্যাক্টিভিটিসে দেখি নাই। তারা না ছিল ভালো নেতৃত্বে, না ছিল দেশ গঠনে, বরং খুঁজলে দেখবেন তারা আওয়ামী লীগেরা বলেও বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের এই দেশে যাতে ভালো একটি পরিবর্তন না হয় সেজন্য ষড়যন্ত্র করেছে। আজকে তারা দলের নাম বিক্রি করে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই দায়ভার আপনাকে নিতে হবে, আপনাদেরকেই নিতে হবে। কোনো হত্যা, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, সেটা বিএনপির নামে হোক, জামাতের নামে হোক, ইসলামী আন্দোলনের নামে হোক, ধর্মভিত্তিক মানুষের নাম দিয়ে হোক, কোনো নামে অ্যালাউ করার কোনো সুযোগ পৃথিবীতে নাই। হিউম্যানিটির ভাষায় কাউকে আপনি কোনোভাবে বিচার ছাড়া হত্যা করতে পারেন না। আপনি আইন আদালতের কাছে প্রস্তুত করুন, সোপর্দ করতে পারেন। আপনি একজন ভিক্ষুককে পর্যন্ত আপনার পক্ষ থেকে নির্যাতন করার কোনো রাইট নেই, পাগলকে পর্যন্ত আপনি করতে পারবেন না। কোন শক্তির বলে আপনি অন্যায় করছেন, কোন বাহুবলে আপনি এটা করছেন? আবার যারা এগুলার প্রতিবাদ করবে আপনারা তাদেরকেই ট্যাগিং এর রাজনীতি করবেন। এইটা বাংলাদেশে চলতে দেয়া যায় না। রয়ের খপ্পরে পড়েছেন, বিদেশিদের খপ্পরে পড়া হয়ে গিয়েছে। বিভিন্নভাবে ভালোভাবে রাজনীতি করার সুযোগ থাকলেও সেই সুযোগগুলো গ্রহণ না করে এই ধরনের কিছু দুষ্ট লোকদের কারণে আজকের বাংলাদেশের রাজনীতি কলুষিত হচ্ছে। কোনোদিন এই দায়ভার কারণ নেওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় বন্ধুরা আমার, এই বিভৎস চিত্র শেখ হাসিনা তৈরি করে গিয়েছে, শাপলা চত্বর ঘটিয়েছে, আপনার বাংলাদেশের মানুষদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, রিমান্ড নিয়েছে, রিমান্ডের নামে মানুষদেরকে হত্যা করেছে, আপনার বিভিন্ন জায়গায় র্যাপ দিয়ে ক্রসফায়ার দিয়েছে, আয়নাঘর তৈরি করে মানুষদেরকে ধ্বংস করেছে, হত্যা করেছে। এই কাজ তারা করে অন্যায়ভাবে 16 বছর ক্ষমতায় থেকেছে বিদায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামীর বাংলাদেশে এই কাজ করে কেউ থাকতে পারবে না। আপনাকে চাঁদা দেওয়ার জন্য আমরা রাজনীতি করি নাই। আপনার কাছে আপনাকে আমি আমার ব্যবসা করবো, আমার মতো এদেশের একজন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যার যেভাবে খুশি সেভাবে রাজনীতি করবে, সমাজনীতি করবে, বসবাস করবে। ট্যাক্স দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে নাই। এজন্য জুলাই বিপ্লব হয় নাই। যারা মনে করেন ট্র্যাডিশন রক্ষা করতে হবে, আবার চলতে হবে, 5ই আগস্টের পূর্বের দিকে যান। পায়ে স্যান্ডেল ছিল না, হাতে মোবাইল ছিল না, গায়ে জামা কাপড় ছিল না। এখন বিশাল বিশাল পোশাকাদি গাড়ি ঘোড়া নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন কোন জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন এবং অনৈতিকতা কোথায় কোথায় করেছেন। অনৈতিকতা দিয়ে মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে পারবেন না। আজকের সারা বাংলাদেশের মৌখিকভাবে বললে হবে না যে এটার সাথে আমরা নাই, এটার সাথে তারা নাই। তো কারা আছে? বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা ঘাটে, এমনকি পার্কিংয়ে, এমনকি ছোট্ট একটা ভ্যান গাড়িতে পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায়ভাবে 1 গ্রুপ, 2 গ্রুপ, 3 গ্রুপ চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজিকে কেউ অ্যাকনলেজ করে রাজনীতি করবে, সেটার নাম কোনো সঠিক রাজনীতি হতে পারে না, না, না। অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা,
রাজনীতির নতুন পরিবর্তনের জন্য আমাদেরকে সংগ্রামী ভূমিকা পালন করতে হবে। আপনার চোখের সামনে আপনার দলের লোক যদি অন্যায় করে তার প্রতিবাদ করতে হবে, না হয় আপনি আপনার দলটাকে পায়ে কুঠারাঘাত করে ধ্বংস করে দিচ্ছেন। এ চিত্র দেখার জন্য জুলাই করি নাই, এ চিত্র দেখার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই, এ চিত্র দেখার জন্য আমরা 16 বছর নির্যাতনে থেকে বহির্বিশ্বে থেকে আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা আন্দোলন করেছি একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ দেখতে। আজ যদি আপনারা ব্যর্থ হন, জনগণ উচিত শিক্ষা দিয়ে দিবে, সেই শিক্ষা থেকে বের হওয়ার মতো বিন্দুমাত্র কোনো সুযোগ আপনার হাতে আর থাকবে না। অতএব এই ফাঁদে পাড়া দিয়ে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের মধ্যে আপনারা পাড়া দিয়ে নিজেদেরকে যেমন ধ্বংস করছেন, দেশকে এবং রাজনীতিকে কলুষিত করছেন। ভাবতে পারেন সরকার কি করছে, হ্যাঁ সরকারের দায়িত্ব আছে বিচার করবে, কিন্তু আমি কি করছি সেটাও আমার দায়িত্ব। আমার নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কি করতে পারছি। আমি যদি এখনই নিয়ন্ত্রণ করতে না পারি আমার কর্মীকে, আমার নেতাকে, তাহলে আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নিয়ন্ত্রণ করব, সে প্রশ্ন আমাকে সবার আগে করতে হবে। মানুষের সমালোচনাগুলোকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। অসভ্য অগণতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। শিক্ষিত মানুষজনদেরকে স্থান দিতে হবে, ভদ্র মানুষদেরকে নিয়ে পথ চলতে হবে। যতই আপনি এই ধরনের অপকর্মের মধ্যে লিপ্তকৃত মানুষদেরকে দেখবেন, প্রত্যেকেই হচ্ছে, ম্যাক্সিমাম মানুষ দেখবেন দলের নাম দিয়েছে, মেট্রিক পাসও করে নাই, দলের নাম দিয়েছে, পদ পেয়েছে, কোনো তার ভূমিকা রাষ্ট্রের জন্য নাই, নেশাখোর, বিভিন্ন পদ পদবি নিয়ে লুটে পুটে খাচ্ছে, আর নিজেদেরকে বড় বড় রাজনীতিবিদ মনে করছে। আর যারা 5ই আগস্ট সংগঠিত করেছে, যারা 5ই আগস্টের জন্য জীবন দিয়েছে, যারা দেশটার জন্য লড়াই করে যাচ্ছে, তারা হয়ে যাচ্ছে বিভিন্ন রাজনীতির ট্যাগিংয়ে। কেউ হয়ে যাচ্ছে আপনার জামাতি, কেউ হয়ে যাচ্ছে শিবিরি, কেউ হয়ে যাচ্ছে হেফাজতি, কেউ হয়ে যাচ্ছে হুজুরি, কেউ হয়ে যাচ্ছে দেশবিরোধী, আর ওই কিছু দুষ্ট চক্রের লোক তারা হয়ে যাচ্ছে দেশপ্রেমিক। এ কারণে আজকের এই বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। শুধু বিচার করলে হবে না, সারা বাংলাদেশ থেকে সমগ্র প্রকার 1 পয়সার চাঁদা বাংলাদেশের কোন নাগরিক কোন জায়গায় দিবেন না, এই শপথ নিতে হবে। কোন জায়গায় চাঁদা দিব না, চাঁদাবাজদেরকে স্থান দিব না, চাঁদাবাজ আমার আপন ভাই হলেও তার সাক্ষ্যে সখ্যতা রাখবো না, কোন প্রকার অন্যায়ের সাথে আপোষ করব না। এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না, তেমনি আপনি রাজনীতি করার অধিকার রাখেন না। চোখে আঙ্গুল দিয়ে বিএনপি দোষ করলে বিএনপির সামনে বলতে হবে, জামাত দোষ করলে জামাতের সামনে বলতে হবে। সেই মানসিকতা পোষণকারীরাই একমাত্র দেশপ্রেমিক এবং দেশের নাগরিক। না হয় এই দেশ আগামীতে কোনোদিন ভালো পথে যাবে না, যাবে না, যাবে না। অতএব সকল প্রকার ষড়যন্ত্রবাদীদের ব্যাপারে সতর্ক হন, সকল প্রকার অন্যায়কারীদের ব্যাপারে সজাগ হন, সকল প্রকার দুষ্টদের কাছ থেকে দেশকে রক্ষা করুন। মানুষকে এভাবে অন্যায়ভাবে হত্যা করে রাজনীতিতে টিকে থাকা যাবে না, এই রাজনীতি করতে দেয়া যাবে না। যারা করবে তাদের বিরুদ্ধে আপনি সম্মুখ যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করবেন। এই দেশটাকে ওদের হাতে আর ছেড়ে দেওয়া যায় না। পার্শ্ববর্তী দেশ বসে বসে ষড়যন্ত্র করছে, এখন ঐক্যমত গঠন করতে হবে, জাতীয় ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল আদর্শিক ভিন্নতা থাকলেও এক থাকতে হবে। যারা একে অপরের সাথে লাগিয়ে দিয়ে দেশটাকে ধ্বংসের লীলা খেলায় নেমে পড়েছেন, তারা এই দেশটার শত্রু ছাড়া আর কিছুই নাই। অতএব আসুন বাংলাদেশকে গঠন করি, বাংলার নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করি এবং এই সকল অন্যায় অত্যাচারের তীব্র Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ladies and gentlemen, welcome to this live. অনেকদিন পরে নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আপনারা জানেন যে আমি বাংলাদেশে ছিলাম। বাংলাদেশ থেকে গত রাতের আঘাত সোমবারে না মঙ্গলবারের রাত্রে আমি এসেছি বাংলাদেশ থেকে। বাংলাদেশে আমার এই 9 অর্থাৎ 9.5 বছর পরের এই ট্রিপটা স্মরণীয় হয়ে থাকবে। অনেক কিছু দেখে এসেছি, অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছি। বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখেছি, রেসপেক্ট টপ টু বটম প্রত্যেকটা জায়গাতে পেয়েছি। আমাদের সোশ্যাল মিডিয়া কার্যক্রম সত্যিকার অর্থেই সফল, এটা বলা যায়। এবং আমরা সত্যিকার অর্থে এই দেশের জন্য, মানুষের জন্য কাজ করলে মানুষ এটাকে পেব্যাক করবে স্বাভাবিকভাবেই। তবে কিছু হিংসা করে এবং অতি প্রপাগান্ডিস্ট করবে না, এটা উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, রাইট? যারা ভালোবাসা দেখিয়েছেন, রেসপেক্ট, কৃতজ্ঞতা জানাই সবাইকে। সুতরাং কোন সাংবাদিক, কোন নিউজ চ্যানেল, কোন পত্রিকা কাকে কি নিয়ে বললো সেটা আমরা দেখেছি, নিজে দেখে এসেছি বাংলাদেশ থেকে। সো অর্থাৎ বাংলাদেশের মানুষের রেসপেক্ট এবং ভালোবাসা নিজ চোখে দেখে এসেছি। সুতরাং
যারা ইতিহাস বিকৃতির সাথে জড়িত, অমুকের অবদান বাংলাদেশে তমুকের অবদান দিতে পারবেন, তবে এদেরকে কুত্থায়ও জিজ্ঞেস করে না, সেটা বাংলাদেশ থেকে নিজে গিয়ে দেখে এসেছে এবার। এটা দায়িত্বহীন ভাষায় বলতে চাই। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। প্রথমে বলি যে অনেকদিন পরে ইউটিউবে লাইভে আসলাম, বিকজ বাংলাদেশে একদিন করেছি, মাস খানেক হবে সম্ভবত, একদিন মাত্র লাইভে ছিলাম, বিকজ সময় হয় নাই, খুবই ব্যস্ত সময় গেছে। আমি আপনাদেরকে বলে রাখি, আমি বাংলাদেশে নিজ চোখে অনেক বিষয় দেখে এসেছি, সমস্যা সমাধান আপনাদের জন্য ইনশাল্লাহ কথা বলবো এই বিষয়গুলোতে নিয়ে নতুন করে, এবং বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এবং টপ প্ল্যাটফর্ম থেকে বলার চেষ্টা করবো। সেগুলোর পরিকল্পনা হাতে নিয়েছি, কেননা আমি মনে করি আমাদের সংগ্রাম বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, এবং নিঃস্বার্থভাবে যে দুই একজন মানুষ অনলাইনে আছে, আই এম ওয়ান অফ দেম, যারা কোনো লুব লালসা নয়, দেশের মানুষের জন্যই কাজ করে, এবং সেটা সৎ হলে মানুষ যেটা রেসপেক্ট করে, সেটা আবার এই ট্রিপ থেকে আমি বুঝেছি। এবং যারা অতিরঞ্জিত মনে করে নিজেকে সবকিছু, এদের নাম কোথায় বাংলাদেশে জিজ্ঞেস করে না, সেটা আমি দেখেছি আমার নিজের চোখে। এট দ্য সেম টাইম, লেডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশের প্রথমে বলি, আজকে যে একটা ঘটনা ঘটেছে আজকে বাংলাদেশে, আমি অনেকগুলা বিষয়ে আমার একটা অবস্থান আছে, সেই অবস্থানগুলা এখন থেকে আমি পরিবর্তন করতে চাই। প্রথমেই নির্বাচন নিয়ে আমার অবস্থান ছিল, রাজনৈতিক যে দলই চাক না কেন নির্বাচন হোক। আমি আজকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই নির্বাচনের যৌক্তিকতা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই, এবং কি দরকার আছে সেই নির্বাচনের সেটাও আমি বলতে চাই। এবং যে দালালগুলা বলেন যে নির্বাচন এখনই দিতে হবে, সেই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের দালাল এবং চাটুকার যারা আছেন, এই বাটপার প্রতারক যারা আছেন, তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি আজকের এই লাইভের মাধ্যমে। দুর্বৃত্তায়িত গ্রেসলেস ডিসকাউন্ট পলিটিক্যাল ব্যবস্থা যদি কোনো পরিবর্তন না হয়, সেই নির্বাচন কার্যকরী হবে না বাংলাদেশে। শুধুমাত্র একটা ফেসিস থেকে আরেকটা ফেসিসের হাত বদল হতে পারে, সেটাই হলো বাস্তবতা। সরি টু সে দ্যাট, আমি আমার অবস্থান পরিবর্তন করলাম আজকে। এতদিন আমি মনে করতাম নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক। আমি আজকে যে নৃশংসতা দেখেছি রাজনীতির নামে, ধিক্কার, যেই shame on you, এবং যারা নেতৃত্বে আছেন তারা এটা কেন বন্ধ করতে পারতেছেন না, সেই প্রশ্নটা আমি তুলতে চাই। যদি একবার বলা ঠিক মতো হয় যে আপনি যদি অপকর্ম করে, এই অপকর্মের দায় আমার দল নেবে না, এবং করলে তার সর্বোচ্চ শাস্তি, যদি সত্যিকার অর্থে কোনো মেসেজ দেওয়া হতো, তাহলে কি নরপিশাচের মতো সেই হত্যাকারী এবং শেখ হাসিনার ফ্যাসিস্টদের মতো উল্লাসে মেতে উঠতো বর্তমানে বাংলাদেশে আছে। পাথর নিক্ষেপ করে একজন ব্যক্তিকে হত্যা করা যায়, এও কি বাংলাদেশে দেখতে হবে আমাদেরকে? এটার জন্য কি আমরা প্রস্তুত ছিলাম? এটার জন্য কি এত মানুষ প্রাণ দিয়েছে বাংলাদেশের জন্য? এই প্রশ্নটা আমি রেখে দিয়েছি তাই, এবং করতে চাই আপনাদেরকে। লেডিস এন্ড জেন্টলম্যান, দিনের উপরে পাথর নিক্ষেপ করে চাঁদার জন্য মানুষ মারা হয়, এ কেমন বাংলাদেশ? দিস ইজ আনবিলিভেবল, আনএক্সেপ্টেবল। এবং এটা নতুন নয়, এটা ঘটতে আছে, প্রতিদিন ঘটেই যাচ্ছে। এর পরিবর্তন তাহলে কিভাবে হবে? কখন আমরা এই পরিবর্তন পাবো, এটা আমি জানতে চাই, যারা আছেন দর্শক শ্রোতা মণ্ডলী। এর পরিবর্তন একটাই, সেটা হচ্ছে রাজনৈতিক, এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার রিফর্মস আমাদের দরকার। আমাদের ইলেকশন দরকার নেই এখন। এই রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয়, এবং রাজনৈতিক নেতৃবৃন্দের এবং নেতৃত্বের যে দুর্বৃত্তায়িত নেতৃত্ব যারা বসে আছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে, এদের পরিবর্তন যদি না হয়, বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না। দেয়ারফর ইলেকশন, ইট ইজ নট এ প্রাইমারি অপশন, ইট শুড বি এ সেকেন্ডারি অপশন ফর বাংলাদেশ রাইট নাও। এবং এটার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত যে কোন ধরনের ইলেকশনের বিরোধিতা আজকে থেকে করা শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, আমি সেই ইলেকশনের পক্ষে আর নাই। কেননা আমি মনে করি না ইলেকশন বাংলাদেশের সমস্যার সমাধান দিবে। বাংলাদেশের সমস্যার সমাধান সবার আগে যেটা দরকার, সেটা হলো আপনার কণ্ঠ খোলা, নীরব না যতক্ষণ পর্যন্ত আপনার, এটা আমি বলি। আমি একটা মাস বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে আমি যথেষ্ট সফর, আমি যেখানে গেছি সেখানে আমি ইলেকশন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে, পুলিশের আইজিপি থেকে শুরু করে, আসিফ নজরুল সাহেব থেকে শুরু করে, যত আলী রিয়াজ স্যার থেকে শুরু করে, যত জায়গায় আমি দেখা করেছি, শুধু নাম বললাম টপ লেভেলের কয়েকজন, আরো অনেকেই আছেন, নাম বলতে পারবো না এখন। আমি সবাইকে বলে এসেছি, মূর্খ, অযোগ্য, অপদার্থ রাজনীতিবিদরা যেন কোনো সহযোগিতা আপনাদের কাছ থেকে না পায়, এটা আপনারা খেয়াল করবেন। আমরা চাই না এরা রাজনীতিতে আবার পুনর্বাসিত হোক। 54 বছরে এই মূর্খ, এই ম্যাট্রিক পাস আর অষ্টম শ্রেণী পাস আর প্রথম শ্রেণী পাস রাজনীতিবিদরা এমপি হয়েছে, আমরা এটা বাংলাদেশে দেখতে চাই না। আমি বলেছি আলী রিয়াজ স্যারকে, মিনিমাম ব্যাচেলর ডিগ্রি ছাড়া কোনো এমপি প্রার্থী যেন আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা সেই মূর্খদের রাজনীতিতে ফিরে যেতে চাই না। 1400 মানুষ নয়, 2400 বা 2500 মানুষের প্রাণের বিনিময়ে নতুন এক বাংলাদেশ। এই বাংলাদেশে কোন মূর্খ রাজনীতিবিদ শুধু দল এবং মার্কা নিয়ে এসে নির্বাচন করে এমপি হবে, সেটা আমরা বাংলাদেশে মেনে নেব না ইনশাল্লাহ। এবং আমরা সেই স্লোগানই আমরা চালু করতে চাই, এবং সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, গাইস বি প্রিপেয়ার্ড। এত মানুষের প্রাণের বিনিময়ে নতুন এক বাংলাদেশ, এই বাংলাদেশে মূর্খ
অপদার্থ ও যোগ্যতার রাজনীতি আমরা দেখতে চাই না। যদি যদি এটা নিশ্চিত করা না হয়, there should be no election in Bangladesh. That is the bottom line. এটা আমি আজকে বলে গেলাম। এবং আমি স্টেট ডিপার্টমেন্টে যাব নিয়মিত, সেখানে প্রশ্ন তুলবো আমেরিকানরা যেন কোনোভাবেই এই নির্বাচনকে সহযোগিতা করে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের রাজনৈতিক দল এবং তার নেতৃত্বের কোনো পরিবর্তন এবং সংস্কার না হয়। দ্যাট ইজ দ্য বটম লাইন। আপনাদের সহযোগিতা কামনা করি। আমি আমার নতুন করে সবকিছু আমি গুটাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। আমি ভেরি ইরেগুলার, আগের মতো রেগুলার নাই বিভিন্ন কারণে, বাট আমি মনে করি আমি বাংলাদেশে যা দেখে এসেছি, মানুষ যা বলেছে, মানুষ যা দেখেছে, মানুষের যে রেসপেক্ট দিয়েছে, আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। এবারে বলছি, মিডিয়া কোন মিডিয়া কার অবদান নিয়ে কি বললো, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। মানুষের রেসপেক্টটা আসল, জনগণ যাদের পাশে আসে সেরাই প্রকৃত হিরো আমি মনে করি, রাইট? সুতরাং আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, ফেব্রুয়ারিতে ইলেকশন দিবেন কিনা, ইউ নিড টু রিকনসিডার দিস স্টাফ। এবং উই গোনা গো টু দ্য স্টেট ডিপার্টমেন্ট and we gonna talk about that. We'll ask this question to them whether we need an election right now or not, because পাথর নিক্ষেপ করে মানুষ মারা হয় এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। যতক্ষণ পর্যন্ত আমরা রাজনৈতিক নেতৃত্বের নামের দুর্বৃত্তদের পরিবর্তন না হয়, সেই বাংলাদেশে আমরা কোনো ইলেকশন চাই না। দ্যাট ইজ দ্য বটম লাইন। আমি আমার অবস্থান পরিবর্তন করলাম আজকে থেকে, লেডিস এন্ড জেন্টলম্যান। দিস ইজ আনবিলিভেবল, আনএক্সেপ্টেবল। কিসের জন্য এতটা দুর্বৃত্তপনা, কিসের জন্য আমরা জানতে চাই। এই দেশ 22 কোটি মানুষের দেশ। আমি এত সমস্যা দেখে এসেছি বাংলাদেশে, সমাধানটা কোন জায়গা আছে সেটাও আমি দেখেছি। It is possible there are some solutions for every problem in Bangladesh has got some solution as well. Trust me, there are some solution. আমি বলতে পারবো কোথায় কিভাবে সমাধানটা আছে। আমি দেখে এসেছি রাস্তাঘাটের নৈরাজ্য, বারবার এই কথাগুলো বলছি 5 বছর ধরে। রাস্তাঘাটের নৈরাজ্য, বাস ড্রাইভার যারা আছেন বেপরোয়া, সমাধান আনা যাবে। ইট ইস পসিবল উইদিন 2 ইয়ার্স এর ভিতরে। বুম, দেয়ার আর সাম সলিউশনস। খাদ্য বেজাল লাইক দ্যাট, স্বাস্থ্য ব্যবস্থার নৈরাজ্যজনক পরিস্থিতি নিজ চোখে দেখে এসেছি আমি। ভয়ঙ্কর, এভাবে চলতে পারে না একটা দেশ। এদেশের মানুষকে এভাবে জিম্মি করে রেখেছে তারা। এবং আমি আবার বলছিলাম যে বিগত 20-25 বছরের যে স্বাস্থ্যমন্ত্রী যেগুলো ছিলেন, জুতা মানেন এদেরকে, যেখানে পাবেন ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে মালিবাগ মোড়ে অথবা মতিঝিল কেজিবি কলোনির সামনে জুতা পেটা করেন এদেরকে, দুর্বৃত্তদের। এরা আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা লুটপাট করেছে, নাসিমের খবর তুলে নিয়ে আসেন গিয়ে। এই দুর্নীতিবাজ গুন্ডা হারামজাদা টাকা পাচারকারী স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমার নিজ চোখে দেখে এসেছি আমি, আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাবো। আনবিলিভেবল। কি উন্নতি হয়েছে 17 বছরে, উন্নয়নের রোল মডেল আমাকে আপনারা বলেন, মানে কি উন্নতি করেছে বিগত 17 বছরে এই সরকার, যে সরকার ছিল এই সরকার কি উন্নতি করেছে স্বাস্থ্য ব্যবস্থায়, এটা আমি দেখতে চাই, মানে বলতে শুনতে চাই। কোথায় উন্নয়ন করেছে তারা, আমার নিজের চোখে দেখা। এরা উন্নয়নের রোল মডেল, এদের জন্য জীবন যাচ্ছে প্রাণ বাপে বাপ। আবার শেখ হাসিনাকে আনতে হবে দেশে। চাটুকার দালালরা এখনো বাংলাদেশে, প্রতিদিন দেখি টক শুতে মাসুদ কামালের মতো বাটপার প্রতারকরাও প্রতিদিন, এরাও নাকি জুলাই বিপ্লবের হিরো। ধিক্কার জানাই বিএনপির মিডিয়া সেলকে যারা আজকে এটা বলেছেন। তারা এই চাটুকার এবং ভারতীয় রয়ের এজেন্টরা বিএনপির মিডিয়া সেল পরিচালনা করে, যেটা আমি বুঝতে পারলাম। বি কেয়ারফুল, ইতিহাস বিকৃতি সহ্য করা হবে না। আমি দেখেছি যে এই কুত্তাদের কোনো 2 টাকার ভ্যালু নেই বাংলাদেশে, আমার নিজ চোখে দেখা। এই কুত্তাদেরকে প্রমোট করতে যাবেন, আমরা কিন্তু পাশা লাথি দেবো। বি কেয়ারফুল। আমি ইলিয়াস পিনাকি হতে চাই না, থাকতে চাই ভদ্রভাবে, যেভাবে সেভাবে। আমাকে বাধ্য করবেন না, কারণ ইতিহাস বিকৃতি, জুলাই বিপ্লবের পরে অনেক ইতিহাস বিকৃত করেছেন, কথা বলে নাই কখনো, দেখেছি খালি। এবার আর সহ্য করা হবে না, কারণ বাংলাদেশে দেখে এসেছে এই কুত্তাদের কোনো ভ্যালু নাই বাংলাদেশে। মানুষ আমাদেরকে যা রেসপেক্ট করে, মানুষ রিকগনাইজ করে, উই আর দ্য হিরোস, নট দ্যাম। বি কেয়ারফুল। সেকেন্ড থিং হলো, সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আবারও এই দুর্বৃত্তায় তো বাংলাদেশ থেকে আমরা মুক্তি চাই, রাইট? দিস ইজ আনবিলিভেবল। 22 কোটি মানুষ জিম্মি দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে। We should not be continue that. We should, get a grip of it. Trust me. This is times, this মানে বর্তমান সময়ের দাবি করেছে। Trust me. 5টা বছর একটা ভালো লোক যদি রাষ্ট্র পরিচালনা করে, প্রত্যেকটা সমস্যার সমাধান right there. Trust me. আমি নিজে দেখে এসেছি, মানে সমস্যা কোন জায়গাতে আছে, সমাধানগুলা কিভাবে আছে। You can get the solution right there. We get money, we get resources. শুধুমাত্র সুশাসনের অভাব, কমিটমেন্টের অভাব, দায়িত্বশীলতার অভাবের কারণে আমাদের দেশটা আজকে এই বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। তারপরও যথেষ্ট পরিমাণ একটা জিনিস দেখি নাই, সেটা হলো মানুষের ভিতরে মানে ক্ষুধার হাহাকার আমি দেখি নাই বাংলাদেশে। আমি বোঝাচ্ছি, আমার সাধারণত একটা স্ট্র্যাটেজি হলো, আমি কোনো
ভিক্ষুককে ফিরিয়ে দিই না, 10 টাকা হলো তাকে দেই। অর্থাৎ আমার 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 স্ট্র্যাটেজি হলো কোনো ভিক্ষুক ওই আমি জানি সে বন্ড অথবা প্রতারণা করতেছে, তার হাত ঠিকই আছে, কিন্তু মানে বান করতেছে যে না সে সম্ভবত পঙ্গু, সামথিং লাইক দ্যাট। বাট আই ডিসাইডেড at least to give them whatever I can, sometimes more, sometimes less, but এটা আমার স্ট্র্যাটেজি। কেন আমি মনে করি যে I mean, you never know কে কখন কিভাবে দোয়া দিবে, আপনি হয়তো অন্যভাবে, I mean, something like that। আমি দেখেছি যে অনেক ভিক্ষুক যারা আসলে মনে হচ্ছে অনেক সুখী, ক্ষুধার কোনো জ্বালাই নাই, ভিক্ষা করে, দিস ইজ এ প্রফেশন। লাইক ঢাকাতে, সিলেটে আমি দেখেছি হাহাকার দেখি নাই খাওয়ার জন্য মানুষের, এতটা ক্ষুধার তোমার কাউকে মনে হয়নি আমাকে, আমি যাদেরকে দেখেছি। এটা না যে বাংলাদেশে ক্ষুধার্ত নেই, অফকোর্স আছে, বাট এটা একটা কম, কেননা দ্রব্যমূল্যের দাম কম, ভিক্ষুক যারা আছে তারও যে টাকা ইনকাম করে অন্তত পক্ষে 2 বেলা খাওয়ার জন্য মোর দেন এনাফ, এটা আমি বুঝেছি। কিন্তু এদেশ আরো ভালো থাকতে পারে যদি আমরা রাইট মানুষকে রাইট জায়গাতে বসাই। ট্রাস্ট মি, আমি ওসমানীতে গেছিলাম সিলেটের, যে অবস্থা দেখে এসেছি, আই এম অ্যাপল্ড, সারপ্রাইজড। একটা সরকারি হসপিটালের এমন দুর্দশা মেনে নেওয়া যায় না। রাস্তাঘাটে নৈরাজ্য ভয়াবহ অবস্থা ধারণ করেছে। আমি 3বার ঢাকাতে এসেছি, 3বার সিলেট থেকে। ঢাকার ভিতরে যে অবস্থা দেখেছি আমি, চরম নৈরাজ্য ট্রাফিক ব্যবস্থাপনায়, এটা পরিবর্তন হওয়া দরকার। ইটস পসিবল। কেউ আইন মানে না, যে যেভাবে পারে ইউটার্ন করে নেয়, একদম লাইক হেল অফ দ্য ট্রাফিকের ভিতরে ইউটার্ন করে নেয়, আরো 10 মিনিট আপনাকে হিসাবে, মানে এক ধরনের ন্যায়। এবং রাস্তাঘাটের যে ধরনের বাস ড্রাইভারদের দৌড়াতো আমি দেখেছি, ট্রাক থেকে বাস ড্রাইভাররা যে অনিয়মের গাড়ি দৌড়ায়, বাম্পার টু বাম্পার, টেল গেট যাকে বলে। If you break, he will hit you. He has to, or hard break, like something like that. So এই পরিবর্তনটা আসা দরকার বলে আমি মনে করি, এবং এটা সম্ভব। তবে রাজনৈতিক দুর্বৃত্তায়নের এই যুগে it's not possible to bring any changes into the governing system. এই জন্য রাইট মানুষ এবং রাইট সিস্টেম দরকার, এটাকে ডেভেলপ করতে হবে, লিডস এন্ড জেন্টলম্যান। এবং আমি যা দেখলাম সেটা হলো, এই রাজনৈতিক ব্যবস্থার যদি কোনো পরিবর্তন না হয়, বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করতে পারতেছি না এই মুহূর্তে। আমি মনে করি আজকে যে পাথর নিক্ষেপ করে যাকে মারা হলো, একটা স্বাধীন দেশে পাথর নিক্ষেপ করে ছাদার জন্য মানুষ মেরে ফেলে, এটা কি আওয়ামী লীগের সময় হয়েছে কিনা? আপনি কল্পনা করেন, এখন প্রশ্নটা তুলতেই পারেন আপনি। দিস ইজ আনবিলিভেবল। এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কারা এর পিছনে আছে, এগুলা খুঁজে বের করে এটার মানে চূড়ান্ত বিচার দরকার। আমরা এবার বাংলাদেশ চাই না। তবে আমি আবার বলছি, আমি মনে করি নির্বাচন বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবে না। We need a serious changes. First of all, রাজনৈতিক দল এবং তাদের নেতৃত্বের পরিবর্তন যদি না হয় এবং সংস্কার না হয়, রাষ্ট্র ব্যবস্থায় বা গভর্নিং ব্যবস্থায় এই পরিবর্তন আসবে বলে আমি এখন মনে করতে পারতেছি না, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে। সো আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এটা পরিবর্তনের জন্য কাজ করি। আমি আজকে প্রায় 1 মাস পরে বলতে গেলে ওই অবস্থায় মানে ইউটিউবে লাইভে আসলাম। আমি বিস্তারিত তুলে ধরবো যে আমি কি জায়গায় দেখে এসেছি, কি জায়গায়, এবং বাংলাদেশের আমার সফরটা নিয়ে একটা অবজারভেশন বা একটা অবজারভেটরি লাইভ আমি করব আপনাদের সামনে, যে বিষয়গুলো আমি দেখেছি, শুনেছি, নিজ থেকে আমি ডিল করেছি বাংলাদেশে প্রত্যেকটা জায়গায়। আমি যতদিন ছিলাম আমি একটা দিনও আমার জন্য স্পেন্ড করি নাই, আমি আমার শপিং করতে পারি নাই, কিছু গুরুত্বপূর্ণ শপিং ছিল আমার, সেটাও আমি করতে পারি নাই। যেখানে গেছি সেখানে আমি বলেছি এই রাজনৈতিক ব্যবস্থা এবং এই বাংলাদেশের এই যে দুর্বৃত্তায়িত ব্যবস্থা তার পরিবর্তন হওয়া দরকার। আমি যেখানে গেছি আমি বিশ্বাস করি আমি ডাক রাখি নাই, বলে এসেছি। প্রধান নির্বাচন কমিশনকে বলেছি, স্যার মূর্খ অপদার্থ যোগ্য রাজনীতিবিদদের হেল্প করা যাবে না স্যার, এভাবে বলেছি, করা যাবে না। উনি শুনেছেন মনোযোগ দিয়ে, বলেছি স্যার এই দেশের পরিবর্তন আনতে গেলে শুধু মানুষ পরিবর্তন নয়, আপনারা যদি সাহায্য না করেন কোনো পরিবর্তন আসবে না। কারণ তবে সুখের কথা হলো এই সরকার বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক ভালো লোককে নিয়োগ দিয়েছেন, সত্যিকার অতি ভালো। কিছু লোক এতটাই ভালো যারা ভীত সন্ত্রস্ত কাজ করার জন্য, কখন কি তাদের সমালোচনা করে, মানে এতটা ভীত সন্ত্রস্ত, এটা একটা প্রবলেম হতে পারে। কেননা তারা চান, তারা তো এভাবে সমালোচিত হয়ে এর আগে মানে হন নাই, তারা এর জন্য তারা ভেরি স্কেয়ার্ড অফ ইট, মানে মান সম্মানের স্কেয়ার্ড, দে আর ভেরি সফট অ্যান্ড ভেরি টু সফট টু ডু দ্যার বিজনেস। এই জন্য মানুষ আমি দেখেছি সারা ঢাকা শহরে নতুন পুলিশ আমি দেখেছি যারা কিছুই জানে না ঢাকা শহর সম্বন্ধে, এদেরকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, যেখানে আওয়ামী লীগ এর আগে এদেরকে ডাকাতে রাখে নাই, সম্পূর্ণ মানে তাদের কথা শুনবে না, এর জন্য অন্য জায়গাতে রেখেছিল, তাদেরকে ডাকাতে নিয়োগ দেওয়া হয়েছে, এটা আমি দেখেছি। প্রত্যেকটা পুলিশ সদস্য আমার কাছে নতুন মনে হয়েছে ঢাকা শহরে, ট্রাস্ট মি, আমি কথা বলেছি তাদের সাথে। সো these are my observations। আমি বাংলাদেশ থেকে আসলাম, আমি দেখেছি অনেকগুলা, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি এখনো এই 23 দিনে আমি বাংলাদেশে ছিলাম, বিশ্বাস করেন আমি 4 ঘন্টা ঘুমাই নাই কখনো, বিধ্বস্ত ছিলাম কিন্তু বুঝতে পারি নাই কখনো।
I moved on with everything. Dhaka to Sylhet, Sylhet to Dhaka. Every day I went to somewhere else, meet with people. I did lots of job. Trust me. And I mean, Bolbo, it is historically a very successful trip for the people of Bangladesh, not for me personally. I did my best to raise the issue, address the problems to every individual I met, the high officials of the government, right? Inshallah. But you look different. In what terms I look different? মানে আমি ডিফারেন্ট, মানে কি ধরনের ডিফারেন্ট একটু বলেন আমারে, আমি একটু জানতে চাই, মানে কি ধরনের ডিফারেন্ট আপনি দেখলেন? আমি কি মানে একটু মানে আপনার মনে হয় যে আমি আই লস্ট ওয়েট ওর হোয়াট, আই গেইন ওয়েট ওর সামথিং লাইক দ্যাট? আপনি বলেন, এটা আমার জানা দরকার। মানে কি ধরনের tired? Absolutely I'm tired. Absolutely. Trust me. আমি এত গরম, বিশ্বাস করেন, এত গরম, মানে একটা কাপড় পরা যায় না, সোয়ারিং। বাট আমি বুঝতেও পারি নাই যে আমি কি ধরনের বিধ্বস্ত অবস্থার মধ্যে ছিলাম। শুধুমাত্র আপনাকে আমি বলি, 23টা দিন একটা দিনও আমি 5 ঘন্টা ঘুমাই নাই। ট্রাস্ট মি, ঘুম আসেও না, আর কখনো টায়ার্ডও ফিল করি নাই। এটাও আমি আপনাদেরকে বলি, কখনো টায়ার্ডও ফিল করি নাই। একদম দেদার্স, এবং এখান থেকে প্রতিদিন আমি ঘুরে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। আপনারা হয়তো দেখেন নাই, ফেসবুকে লাইভ দেই নাই, ফটো দেই নাই, বাট আই ডিড। সো দ্যাট ইজ ওয়াট। এবং সবচেয়ে বড় জিনিস হলো আমি ঘুমাই নাই, এতটা নির্ঘুম মানে কেটেছে। আমি আমার জায়গাতে যখন আসছি আমেরিকাতে, আসার পরে আমার কাছে মনে হয়েছে, ও ওয়াও, আমি তো আসলে টায়ার্ড। আমি তো অনেক মানে দৌড়ের উপর ছিলাম, ম্যারাথনের মধ্যে ছিলাম আমি। আমার এখন মনে হচ্ছে, আগে মনে হয় নাই, এখন মনে হচ্ছে আমার শরীর এখন বলতেছে, ইউ নো হোয়াট, ইউ কাম টু দ্য প্লেস, ইউ কাম টু দ্য রাইট অ্যাড্রেস, নাও হ্যাভ এ রিল্যাক্স, সি নট ফর মাইন্ড। মানে এই যে শ্যামলদার ইংলিশ আর কি, বুঝলেন তো আপনি? এটাই, এখন একটু রেস্ট নিলেই ফ্যান্টাস্টিক। তবে বাংলাদেশে আমার কোনো সমস্যা হয় নাই, আমার খাইতে সমস্যা হয় নাই, বাড়িতে খেয়েছি। এবং আমি আপনাকে বলি, বাসে ঢাকাতে একদিন গেছিলাম, আমি রেস্টুরেন্টের পরিবেশ দেখে ঢাকা থেকে সিলেটে গেছি, আমার পানি খেয়ে আর একটা পেপসি বা সম্ভবত মোজোনা সামথিং, আর এতটা নোংরা পরিবেশ রেস্টুরেন্টগুলোর, রাস্তাঘাটের খাওয়ার কোনো পরিবেশই নাই, দেখলেই আপনি বমি আসবে, এমন একটা অবস্থা। এটা মেনে নেওয়া যায় না। এগুলা বিশেষ করে ওই যে আপনার ঢাকা টু সিলেটের যে রেস্টুরেন্টগুলো আছে, আপনি বলেন যদি মানে কি নুরজান, জান্নাত, কি রেস্টুরেন্টগুলো আছে, উজানবাড়ি, ভেরি ব্যাড সিচুয়েশন। কেয়ার আপনার স্লাটার হাউস তো কষাইখানার মতো, মানে আপনার প্রাইস নেবে কিন্তু ন্যূনতম পরিবেশ নাই। আমি জিজ্ঞেস করলাম ম্যানেজারকে যে আপনার ফ্লোরে মানে যতটা মানুষ তার চেয়ে 3 গুণ টিস্যু মানে ফেলে রাখছেন ফ্লোরের ভিতরে, কেউ কি নাই এগুলো পিক আপ করবে? এত মানুষ, এত ওয়াইটার্স এন্ড সার্ভার্স, একজন মানুষকে যদি আপনি এখানে এঙ্গেজ করেন, এগুলো তুলে পরিষ্কার রাখতে পারবে না। কেন পারে না? they don't care, because যারা আসছে তারা তো খেয়ে যাচ্ছে, ভালো মন্দ, ছোট বড়, you know what I mean, ধনী গরিব সবাই, they don't care. It's just like a horrible situation. এটা আমি দেখলাম আর কি। আর গাড়ি ড্রাইভারদের গাড়ি পরিচালনা ভয়াবহ। এবং একটা জিনিস আমি আপনাদেরকে বলতেছি, প্রতিদিন যখন বাড়ি থেকে বের হবেন, আপনি ঢাকাতে যান, সিলেটে যান, যেখানে যান, সবার কাছ থেকে মাপ চেয়ে নেবেন, কারণ বাড়িতে আপনি ফিরবেন এই নিশ্চয়তা আমি যে পরিবেশ দেখে আসছি আমি দিতে পারতেছি না। আপনার টাকা আছে, নো প্রবলেম, ইউ গেট এ নাইস জিপ, বাট ইউ আর অন দ্য স্ট্রিট। আপনি তো এই রাস্তাতে গাড়ি চালাবেন, যে রাস্তা দিয়ে এনা যাচ্ছে, যে রাস্তা দিয়ে শ্যামলী যাচ্ছে, তাই না, যে রাস্তা দিয়ে গ্রিন লাইন যাচ্ছে, যে রাস্তা দিয়ে মিতালি পরিবহন যাচ্ছে, যে রাস্তা দিয়ে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস যাচ্ছে, এই রাস্তা দিয়ে তো যাচ্ছেন আপনি। এই রাস্তা ভয়ঙ্কর অনিরাপদ আপনাদের জন্য, এটা আমি আজকে আপনাদেরকে বলতে পারি। দেশে আসি ছুটিতে, হতাশ, দেখা করতে পারলাম না ভাই, সরি টু সে দ্যাট। আমাদের অনেক প্রিয় মানুষদের সাথে দেখা হয় নাই, সো স্যাড। এবং এরা খুবই দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন মনের ভিতরে। আমাকে মাফ করবেন, আমি অন্য লেভেলে ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে আমার দেখা হয় না। অথচ মূলত আপনাদের সাথে আমার দেখা হওয়াটা উচিত ছিল সবার আগে, মানে যারা আছেন। কখনো বলি নাই যে আমি এখানে যাচ্ছি, আসেন আপনারা সবাই, কেননা তারপরও সেফটি কনসার্ন ছিল সবসময়, এজন্য আমাদেরকে এভাবে মেনটেন করে চলাফেরা করতে হয়েছে, বুঝলেন তো? কারণ এই বাংলাদেশে তো এখনো ভারতীয় দালালরা এবং ফেসিস্টদের প্রেতাত্মারা বাংলাদেশে রয়ে গেছে, এগুলো ছিল। যদিও এটা বলা উচিত ছিল বা একদিন অন্তত গেট টুগেদার, বাট কামিং সুন ইনশাল্লাহ, তখন দেখা হবে, কথা হবে আপনাদের সবার সাথে, এটা আমি নিশ্চিত করতে পারি আপনাদেরকে। এবং আমি ঢাকাতে প্রায় 9-10 দিন কাটিয়েছি এই 21 দিনের ভিতরে। 21 দিনের ভিতরে 9-11 প্রায় 10 দিন আমি ঢাকাতে ছিলাম বিভিন্নভাবে, যেহেতু দেখা করতে হয়েছে আমার সবার সাথে, কথাবার্তা হয়েছে, এটাই। তো এখন আমি বলি যে বাংলাদেশ যে অবস্থা চলছে এখন, এই যে রাজনৈতিক নৈরাজ্য, সিলেট রুটের খাবার হোটেলগুলিতে খুবই নোংরা পরিবেশ, অফকোর্স ভয়ঙ্কর নোংরা। আমি আপনাদেরকে আজকে বলছি, প্রয়োজনে মৌলভীবাজার বা সিলেট থেকে বেঙ্গল বা 7 টাকা একটা ব্রেড নিবেন,
পারলে ভালো দু একটা গ্রামের খোলা নিয়ে নেবেন এখান থেকে, তারপর এই রেস্টুরেন্টগুলোতে খাবেন না প্লিজ। বিষ খাচ্ছেন আপনারা অতিরিক্ত দাম দিয়ে, নোংরা ডিসকাস্টিং পরিবেশ। কি খাওয়াচ্ছে ইউ হ্যাভ নো আইডিয়া। যদি রেগুলার মানে খান আপনি মারা যাবেন। বি কেয়ারফুল। আমি আপনাদেরকে বলতে চাই, আমি নিজে দেখে এসেছি এবং বিশ্বাস করেন এরা দে ডোন্ট কেয়ার, তারা কি খাওয়াচ্ছে আপনারা জানেন না আপনারা। এই এবং খাদ্য বেতালের কারণে ভয়ঙ্কর অবস্থা। আমি আমার নিজের এলাকাতে দেখেছি 42 ইয়ার্স 37 ইয়ার্স কিডনিতে সমস্যা, লিভার সিরোসিস এবং মারাত্মক ব্লাড প্রেশার, ডায়াবেটিক্সে ভুগতেছে এরা। এই সচেতনতা যদি না থাকে বাংলাদেশে আগামীতে আপনার টাকা পয়সা থাকলেও কাজ হবে না, আপনি বিপদগ্রস্ত। আমি সবসময় দুইটা অ্যাডভাইস আমি দিয়েছি সবাইকে, সেটা হচ্ছে কেস মামলা এবং আদালত থেকে বেঁচে থাকবেন, আর নিয়মিত হসপিটালে যাওয়ার রাস্তা বন্ধ করে রাখবেন, না হলে আপনি বাংলাদেশে একটা দিনও শান্তি থাকতে পারবেন না আপনি। এটা আমি আপনাকে নিশ্চয় করে বলতে পারি। শিশু খাদ্য অনিরাপদ, পাউডার মিল্ক, ডানো, নিডো, কে বানাচ্ছে নিডো কেউ জানে না, এটাকে আসল না নকল। আমি একদিন চা খাওয়ার পরে আমি দেখলাম আমার বমি আসতেছে। সাধারণত আমি পাউডার মিল্ক দিয়ে চা খাই না, এখন খাই না। আমার গরুর দুধ এবং খাঁটি গরুর দুধ দিয়ে খাই, না হলে আমার যদি মানে রং চা বা কালাঠি যেটাকে আমরা বলি সেটা খাই, কিন্তু আমি পাউডার মিল্ক খাই না, কারণ আমি চায়ের সাথে কেমিক্যাল খাওয়ার আমার ইচ্ছা নাই, এই জন্য আমি খাই না। আমেরিকাতে ঠিক আছে যেহেতু এটা রিয়েল পাউডার মিল্ক, এখানে এইগুলো নাই। কিন্তু বাংলাদেশে তারা যে পাউডার মিল্ক আনে, আপনি জানেন না এটা রিয়েল ডানো কিনা বা নিডো কিনা। দিস ইজ ডেঞ্জারাস ম্যান, কাম অন। এজন্য বলছি বাংলাদেশে বসবাস করতে হলে আপনার একটা যুদ্ধ, নিজেকে সুস্থ রাখার, যদি সেফ রাখার, এই যুদ্ধে যদি আপনি জয়ী হন, ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন বাংলাদেশ। ইট ডাজন্ট ম্যাটার হাউ মাচ মানি ইউ আর্ন, মানে আপনি কত টাকা ইনকাম করেন, 1000 না 10,000 টাকা মাসে, না 100,000 মানে 1 লক্ষ টাকা মাসে, ডিপেন্ডস আপনি সুস্থ কিনা। এটা নিশ্চিত করতে পারলে ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন বাংলাদেশ, আপনি থাকবেন এই গাছ মানে গ্রামীণ পরিবেশে। বাট এটা যদি নিশ্চয় না করতে পারেন, ইউ আর ইন ট্রাবল। যদি আপনি নিয়মিত ডাক্তারের কাছে যেতে হয়, হসপিটালে যেতে হয়, ইউ ডান। কারণ চিকিৎসার নামে অপচিকিৎসা, 1 টাকার জায়গায় 100 টাকা, যার দরকার না সেই ওষুধ খাওয়ার পরেও আপনাকে খাওয়াবে এবং হয়তো বা আপনাকে ওষুধ খাইয়ে মেরে ফেলতে পারে। আমি হসপিটালের একজন হেলথ ওয়ার্কার, রাইট? নিউরো সার্জারির পরে 2টো মেডিসিন মোর দেন এনাফ ফ্রম দ্য ডক্টর। বাংলাদেশে যদি একটা নিউরো সার্জন বা মাথার অপারেশন হয়, কেউ করে কিনা কতটুকু করে আমি জানি না, 3 পৃষ্ঠা শুধু ওষুধের নামে থাকে। তাহলে আমেরিকার ডক্টররা কি তাদের চেয়ে খারাপ? তারা কি কিছুই বুঝে না? তারা কি ওষুধ জানে না কোনটা দিতে হবে? এই প্রশ্নগুলো এখন আমি ধরলাম। এবং আই হ্যাভ সরি টু সে আই হ্যাভ নো রেসপেক্ট টু এনি ডক্টরস ইন বাংলাদেশ, নট আ সিঙ্গেল ওয়ান। আই ক্যান নট রেসপেক্ট ইউ বিকজ ইউ আর দ্য ইডিয়ট। ডাক্তারের নামে আপনারা যে ধরনের মানে খারাপ কাজ বাংলাদেশে করতেছেন, এগুলো ইম্পসিবল। স্বাস্থ্য ব্যবস্থায় ভয়ঙ্কর নৈরাজ্য চলছে, ভয়ঙ্কর। এই জন্য বলছি স্বাস্থ্যমন্ত্রীর নামে যতটা মন্ত্রী আছে বিগত 25 বছরে, ধরে নিয়ে এসে এদেরকে পিটান, জুতাপেটা করেন। এরা আপনার শত্রু, আপনার ভবিষ্যৎ জেনারেশনের শত্রু, আপনার বাবার শত্রু ছিল, আপনার শত্রু, আপনার ভবিষ্যৎ প্রজন্মের শত্রু। এদের পিটান, যেখানে পাবে এদেরকে ধরেন। এরা এই ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে এবং এরা এসে আবার গল্প শোনায়, উন্নয়ন করেছে। আমার নিজের চোখে দেখে আসলাম কি। এবার আমি ভিডিওটা খেয়াল করবেন, আমি এখানেও দেবো, আমি আমার ফেসবুক ক্যামেরাম্যান মাসুমের সাথে আমি ভিডিও দেবো। আমি ওসমানী হসপিটালের একটা ভিডিও করে আনছি, আর যা আমি দেখেছি আমি পরে বলবো এই বিষয়গুলো নিয়ে। তবে এতটুকু আমি বলতে চাই, একটা ভয়ঙ্কর সমস্যা। আপনাদের রাজনীতিবিদরা এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এখান থেকে উত্তরণের পথ কিভাবে, সেটা হলো আবার ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবের নামে আরো একটা বিপ্লব কিভাবে হবে, দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে 5 থেকে 6 বছর ধরে কন্টিনিউ বলে আসছি। Now, you are right that stop blaming Awami League. You are right. But let me tell you one thing. বিগত 17 বছর এরা ক্ষমতায় ছিল, কোন জায়গায় পরিবর্তন এনেছে ভাই আপনাকে বলেন তো আমারে? তারা যদি পরিবর্তন আনতো তাহলে কি এই সরকার এসে এই মানে 9 মাস আর 10 মাসে সব ধ্বংস করে দিছে? এটা আমি জিজ্ঞেস করতে চাই। রাস্তাঘাটের এখনো নৈরাজ্য, এখনো সব জায়গায় নৈরাজ্য। আপনি কল্পনা করতে পারেন না মানে যে ধরনের মানে স্বাস্থ্য ব্যবস্থার যে নৈরাজ্য, ঘুষ, দুর্নীতি, লুটপাট, এক মহা সংকটের নাম বাংলাদেশ। এর থেকে উত্তরণের পথ একটাই, সেটা হলো ড্রাস্টিক রিফর্মস এবং সিরিয়াস অপারেশনাল আপনার এই মেজার্স যদি না নেওয়া হয়, এদেশে কোনো পরিবর্তন আসবে না, এটা আমি নিশ্চয় করে বলতে পারি। তার জন্য আগামীতে আরো একটা বিপ্লব। সে বিপ্লব কি? সৎ এবং যোগ্য মানুষকে রাজনীতিতে নিয়ে এসে প্রয়োজনে নিজের পকেটের টাকা দিয়ে তাকে এমপি বানান, তা আপনার জনপ্রতিনিধি নির্বাচিত করুন। বাঁচতে চান, দল নয়, মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দিন, পৌঁছে দিবেন প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের। দ্যাট ইজ হোয়াট ইউ নিড টু ডু। এর বিকল্প হলে এই বাংলাদেশে যে বিস্ফোরণ ঘটতেছে জনসংখ্যার, মানুষের মাংস খাবে, এটা আমি বলে দিতে পারি। এবং রাজনৈতিক দুর্বৃত্তরা এতটাই লুটপাটকারী, এতটা বিবেকহীন দুর্নীতিবাজেরা। আমি আলী রিয়াজ স্যারের সাথে কথা বলেছি 5 থেকে 7 মিনিট, একান্ত একদম, মানে উনি সিগারেট খাওয়া গেছিলেন, আমার নিয়ে গেছেন। আমি সরি টু সে দ্যাট,
আমরা কথা বললাম, ওনাকে আমি বলেছি, উনি আমাকে কি করতে হবে সেটাও আমাকে বলে দিচ্ছেন, কোন কোন জায়গায় প্রবাসীদেরকে নিয়ে বলেছি, আমরা প্রবাসীদের ভোটারের ব্যাপারে বলেছি। আমি এখানে বলে রাখি, যদি প্রবাসী থাকেন আপনারা জেনে রাখবেন, আমি প্রবাসীদের সমস্যা কোন কোন জায়গায় আছে সেটা আসিফ নজরুল সাহেবকে বলেছি, যেহেতু আমরা দেখা করেছি প্রত্যেকটা জায়গায় আমি এটাই বলেছি। এবং আমি কাউকে বয়ে রাগ ডাক দেখা বলিনি, বলেছি অযোগ্য অপদার্থ রাজনীতিবিদদের কোনো সুযোগ দিবেন না। হাই অফিসিয়ালস যাদের সাথে দেখা হয়েছে প্রত্যেকটা জায়গায় বলেছি, সবার সাথে দেখা হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দের। আসার দিনও জনাব সালাউদ্দিন আহমেদের সাথে আমার দেখা হয়েছে, এর আগে নুরুদের সাথে দেখা হয়েছে, আপনার জামায়াতের আমিরের সাথে দেখা হয়েছে, এরপরে আপনার এনসিপির, আমার সাথে এনসিপির দেখা হয়েছে, সার্জিসের, হাসনাতের, আক্তার ভাইয়ের। আক্তার আমার খুব পছন্দের মানুষ, একজন আক্তার অনেক সৎ, একদম অন্য লেভেলের একজন মানুষ, সবার দেখা হয়েছে। আমি পোস্ট করি নাই, করবো, আমার কাছে ছবিও আছে, ফটো আছে। বাট আমার প্রশ্নটা একটাই, এরা এদেশ গড়তে গেলে রাজনৈতিক সংস্কার ছাড়া এদেশকে আপনি আর জায়গা মতো নিতে পারবেন না। ছাদা আমি এই যে বলছি। এবং আজকে দেখেন এই যে একটা জিনিস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সরি চুয়েট মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্ভবত, রাইট, দেখলাম যে ছাত্রদল অর্থাৎ ছাত্রদলের কমিটি দেওয়া আছে, এখানে রাজনীতি নিষিদ্ধ। ছাত্রদের এটা করা উচিত হয় নাই, ইউ ডোন্ট হ্যাভ টু। এই যে এখন উপমান নিয়ে আসলেন বিএনপির জন্য, তারেক রহমান সাহেবের জন্য, দলের জন্য, কি দরকার ছিল এগুলো করার? এগুলো তো দরকার ছিল না। ডিড ইউ মিট প্রফেসর ইউনিস ফুল টাইম ডিমান্ড? এটার প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, এটা হচ্ছে এই জায়গাতে বর্তমানে সিচুয়েশনটা। আচ্ছা, ইয়েস তো বলা যাবে না। ডু ইউ মিট এনি আওয়ামী লীগ পারসন ইনসাইড USA? Did you meet oh there are many Awami League people I met even in Bangladesh, to be honest. I spoke with them, I told them, এবং একটা জিনিস বলে রাখি, আপনি শুনলে খুশি হবেন, আমি আইজিপি সাহেব মানে মহোদয়ের সাথে দেখা করেছি, ইন্টারভিউ নিয়েছি, আপনারা দেখেছেন। আমি আমার এসপির সাথে কথা বলেছি, আরো এক্সপির সাথে কথা বলেছি, আমি ডিআইজি যারা আছেন, সরি পুলিশ অফিসার ডিআইজিদের সাথে কথা বলেছি, বিভাগীয় কমিশনার সাথে কথা বলেছি, আমি ডিসিদের সাথে দেখা করেছি, কথা বলেছি। আমি প্রত্যেকটা জায়গায় একটা জিনিস করেছি, এবং আওয়ামী লীগের বলছি যারা নিরপরাধ আওয়ামী লীগ, তারা যেন হয়রানি শেখান না হয়, এটা আমি কিন্তু বলেছি। এবং এটা আমার এলাকাতে গিয়ে দেখেন, খবর পাবেন, অনেকে ঘুমাচ্ছে বাড়িতে, কারণ এরা বাড়ি ছাড়া ছিল। ওয়াই? বিকজ আওয়ামী লীগ করা তো অপরাধ না, আমি বারবার বলি, আওয়ামী লীগ করে অপরাধ করাই তো অপরাধ ছিল, অপরাধ করা অপরাধ ছিল, দ্যাটস দ্য প্রবলেম। তো এজন্য একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আমাদেরকে সবকিছু আনতে হবে। বাই দ্য ওয়ে, আমি আমার সফর এটা নিয়ে আমি একটা ভিডিও করবো অন টাইমে। আমি তো অন টাইমে কখনো লাইভে আসতে পারি না। এখন গিয়ে আমি দেখলাম বাংলাদেশে এবার গিয়ে যে আমি যখন লাইভে যাই, আরে বাংলাদেশে সারা সময় তো ঘুমে থাকে। এখন আমি বুঝলাম, মানে আমি যখন লাইভে আসি সাধারণত 5টা 6টায়, দেশের 3টায়, অধিকাংশ মানুষ না, 80-90% মানুষ দে অলরেডি স্লিপিং। সো এটা একটু রাইট টাইমে করার দরকার বলে আমি মনে করি। এটা আমি দেখলাম আর কি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, তো আমি নিজে বাংলাদেশে ছিলাম। সো এতটুকু ছিল, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামি। এদেশের ইয়াস ইউ রাইট মিলি। সো আমি এখন আমার মনে হয় হাই, আমি যখন লাইভ করি তখন তো ইটস 2 AM দেয়ার, ইয়েস ইউ রাইট। তখন আমি চিন্তা করলাম যে হাই আমি যখন লাইভ সাধারণত করে থাকি, যেহেতু আমি অন টাইমে কোনোদিন লাইভ করতে পারি না, মানে বাংলাদেশ 11টায়, বা আমি করে সাধারণত 1টা 2টা 3টা 4টাতে, তো আমি এতটুকু বুঝলাম যে মানুষ তো ঘুমিয়ে যায় এই সময়। আচ্ছা, তো ট্রু অবজারভেশনাল, ইয়া দ্যাটস ট্রু। সো লিডিজ এন্ড জেন্টলম্যান, এবং যারা অনেকদিন পরে, প্লিজ স্টে উইথ চ্যানেল US বাংলা, উই গেট ফাইট ফর আওয়ার রাইটস। অনেস্টলি স্পিকিং, আমি নতুন করে আবার শুরু করতে হবে। আমি তো জিমিয়ে গেছিলাম সব জায়গাতে, ধরেন এক ধরনের very irregular on social media, but we have to start again and declare war against this brutal political system. Can you raise your voice about fake cases which are আমি তো বলছি, আমি তো বলে আসছি, আপনি আমার এরিয়াতে যান, আপনি কতজন মানুষ এখন যারা আওয়ামী লীগ করতেন বাট বাড়িতে ঘুমাইতে পারতেন না, এরা বাড়িতে আসছেন এখন বিকজ অফ মি। I went to police station, I said listen, you cannot do that. তারা আওয়ামী লীগ করে, মানে এরা ভালো মানুষ, এরা কখনো কাউকে নির্যাতন করে নাই, কারো বিরুদ্ধে কোনো কিছু করে নাই, এর মানে না যে এরা এখন আওয়ামী লীগ করলে এভাবে তো 3 কোটি আওয়ামী লীগের মানুষের কোনো একটিভ সাপোর্টার্স আছে, 3 কোটিকে জেলে নিতে হবে, ইউ ক্যান ডু দ্যাট। বাট যারা অপরাধ করেছে 17 বছরে, ভোট চুরিতে জড়িত আছে আমার এরিয়াতে কয়েকটা, যারা এখন বিদেশে বিভিন্ন সৌদি আরব এগুলাতে আছে, এদেরকে সারা হবে না। যারা গণতন্ত্র হত্যায় জড়িত, আইনের আওতা তাদেরকে আনতে হবে। দ্যাট ইজ দ্য বটম লাইন। আমরা এটা পদক্ষেপ নিচ্ছি ইনশাল্লাহ, এবং এটা থাকবে আগামীতে, এবং এটা নিশ্চিত করতে হবে। লিসেন জানেন, ভালো থাকবেন। বাংলাদেশের ভালো একটা সময় দেখে, বাংলাদেশের সফরের কিছু প্রাপ্তি আর অপ্রাপ্তি, অপ্রাপ্তি যেগুলো সেটা হচ্ছে মানুষের সাথে আমার দেখা হয় নাই, আমার মানুষের সাথে, প্রচুর মানুষের সাথে, বাট প্রাপ্তি অনেক, বিশেষ করে ইলেকশন কমিশনের সাথে দেখা করা, প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করা, প্রবাসীদের ভোটাধিকার, প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলা খুবই ফলপ্রসূ। এবার প্রত্যেক প্রবাসী এবং প্রবাসী নেতৃবৃন্দ যারা
ফাইট করেছেন এই রাইটের জন্য, ধন্যবাদ আপনাদেরকে। আমরা তো করেছি, আমরা 7 বছর আগে প্রবাসীদেরকে নিয়ে আওয়াজ তোলা শুরু করেছিলাম অ্যাক্টিভলি এবং স্টিল কন্টিনিউ, এবং অবশেষে একটা অধিকার আমাদের প্রতিষ্ঠা হয়েছে, সেটা কি আমরা ভোটাধিকার পেয়েছি। এবং আমি নির্বাচন কমিশনার স্যারকে, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার যারা আছেন দেখা হয়েছে, ধন্যবাদ তাদেরকে। আমার ভোটার আইডি কার্ড সরি স্মার্ট কার্ড এনআইডি কার্ড 2 ঘন্টার ভিতর করে দিয়েছেন তারা এখানে বসেই ইনশাল্লাহ। আমি মুমিন ভাই বিশেষ করে ঢাকা রিটার্নিং জেলা রিটার্নিং অফিসার সহ আরো যারা আছেন অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই কাজটা করে দিয়েছেন। এবং আমার এই লাস্ট মোমেন্টে আমার মনে হয়েছে না এটা করা দরকার, আপনারা করে দিয়েছেন আপনার নিজ দায়িত্ব থেকে, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি ইনশাল্লাহ আমি একটা অবজারভেশনাল এবং এটার একটা ফুল ব্রিফিং টাইপের একটা লাইভ করবো বাংলাদেশে, আমি কি কি দেখে এসেছি, কি কি অপ্রাপ্তির জায়গাটা কোন জায়গাতে, সেটা নিয়ে ইনশাল্লাহ। তো এতটুকু বলে রাখি, আমি ভেরি ক্ষুব্ধ, মানে ভেরি কাইন্ড অফ অ্যাংরি, এজিটেটেড বাংলাদেশে যা আজকে দেখলাম এবং যা শুনছি এখন, দিস ইজ আনএক্সেপ্টেবল। আমরা একটা ভালো নিউজ কেন, আচ্ছা একটা জিনিস হলো যে আমরা এত মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশে আমরা আর কোনো দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা দল বা নেতৃবৃন্দ আমরা দেখতে চাই না। এটা থেকে আমরা মুক্তি পাক এবং এই ফেসিস্ট স্টাইল অফ রাজনীতি থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাক, এরা নিপাত চাক এবং বাংলাদেশের মানুষ মুক্তি পাক। ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ অন্য সময়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো, বর্তমান বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা নিয়ে আলোচনা করা হলো। প্রিয় দর্শক, ভারত বাংলাদেশের উপর যে আধিপত্য এতদিন খাটিয়েছে, এখন সেই আধিপত্য আর খাটাতে পারছে না, আর প্রভাব বিস্তার করতে পারছে না, যার কারণে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে এবং তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ঘিরে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে। প্রিয় দর্শক, বাংলাদেশের আজকের এই পরিস্থিতি এবং আগের যে পরিস্থিতি ছিল তার মধ্যে অনেক পার্থক্য ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাপক উন্নত করেছে বাংলাদেশের, কিন্তু তার আশেপাশে যে সকল এখনো স্বৈরাচারী দর্শকরা বসে আছে তার জন্য জনগণ একটু চিন্তিত, একটু হতাশাগ্রস্ত যে আবার কখন কি ঘটে যায়। দর্শক, বাংলাদেশের এই মতো অবস্থায় এবং আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।